ফ্যারাডেজ ল কিন্তু যদি আমি উল্লেখ করি যে ফ্যারাডেজ ল বলি, তাহলে কিন্তু হলো না। ফ্যারাডেজ ল কার? ফ্যারাডেজ ল ইলেকট্রোলাইসিস না ইন্ডাকশনের। মানে ফ্যারাডেজ লটা আরও কয়েকটা ল আছে, ইলেকট্রো ডাইনামিক্সের ক্ষেত্রেও আছে তার ল। তো আমাকে দেখতে হবে যে ফ্যারাডেজ লটা কোনটা। তো যদি আমি মানে ফ্যারাডেজ ল যেখানে আমার ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, কোনো কিছুর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেইখানে যদি আমি ম্যাগনেট একটা ওখানে এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আসি, একটা ম্যাগনেট, আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখেছি একটা গ্যালভানোমিটার, একটা ম্যাগনেটকে নিয়ে আসতেছি এই দিকে আর একটা ম্যাগনেটকে সরাই নিচ্ছি। যদি এরকম হয়, এখানে একটা ম্যাগনেট মানে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ইম্পোজ করছি, মানে ঢুকাচ্ছি, আর একটাকে ওখান থেকে অপোজ করে নিচ্ছি, বাইর করে নিচ্ছি, তাহলে আমার কী ইফেক্ট হচ্ছে? তাহলে ওই সার্কিটে যে কারেন্টের এটা মানে বাড়বে না কমবে, মানে ওই যে লুপটা আমার আছে, একটা সার্কিট আছে, সেখানে আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হলে আমার কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাই বিজ্ঞানী ফ্যারাডেজ এই জিনিসটা দেখছেন। এখান থেকেই উনি একটা দিচ্ছেন যে বাই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড উইথ টাইম, মানে যদি ম্যাগনেটিক ফিল্ডকে আমি টাইমের সাথে সাথে চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি যে অ্যান ইলেকট্রিক ফিল্ড কুড বি জেনারেটেড, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। যদি আমি ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের সাথে সাথে চেঞ্জ করি, তাহলে ওখানে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তা এই ফেনোমেননটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ফেনোমেননটা যেটা আমি সংক্ষেপে বললাম যে আমার একটা ফিল্ড ছিল, সেই ফিল্ডে যদি আমি একটা ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ড ওখানে অ্যাপ্লাই করি, তাহলে ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। এই ঘটনাটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা ফিগারে আমি তিনটা পজিশন দেখাইছি, একটা গ্যালভানোমিটার দিচ্ছি, একটা ওখানে ম্যাগনেট দিচ্ছি। ম্যাগনেট দিলে ম্যাগনেটিক ফিল্ড যখন আমি ওখানে দিচ্ছি, তখন দেখা গেছে যে গ্যালভানোমিটার এইদিকে পাঠ দিচ্ছে, পজিটিভে পাঠ দিচ্ছে। তারপর নর্মাল অবস্থায় রাখলাম। আমরা যেমন যে আগে একটা প্র্যাকটিক্যাল করছিলাম যে জিরো পজিশন করে নিয়ে, তারপর ম্যাগনেট যখন কাছে করি তখন একদিকে ডিরেকশন দিচ্ছিল, ম্যাগনেট যখন সরাই নিচ্ছিলাম পিছন দিকে তখন উল্টা দিকে ডিরেকশন দিচ্ছিল, তাই না? তার মানে একটা নির্দিষ্ট পজিশনে সে থাকবে জিরো পজিশনে, আমি মধ্যেরটা ধরলাম জিরো পজিশনে আছে গ্যালভানোমিটার, আর যখন আমি ওটাকে কাছে নিয়ে যাচ্ছি তত আমার প্লাসের দিকে আমার দিচ্ছে, পাঠ দিচ্ছে। যত আমি দূরে সরাই নিচ্ছি তত আমার জিরো থেকে মাইনাসের দিকে পাঠ দিচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমি যদি ফ্যারাডেজ লটাকে মানে ল হিসেবে লিখতে যাই, তাহলে আমি কী লিখবো, কতটুকু লিখবো? খালি স্টেটমেন্ট মানে তার লটা যদি আমি বলি, তা আমি লিখবো যে দি ইনডিউসড ইএমএফ ই অফ ইন এ কয়েল, মানে যদি একটা কয়েল হয়, যদি কয়েলের সংখ্যা মানে এন টার্ন হয়, মানে ওর যদি এন সংখ্যক হয় তাহলে আলাদা সূত্র, মানে এন দিয়ে গুণ করতে হবে। যদি একটা কয়েলের ভিতর দিয়ে ইনডিউসড ইএমএফ বলি, তাহলে দি ইনডিউসড ইএমএফ ই ইন এ কয়েল ইজ প্রপোর্শনাল টু দ্য নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। রেট অফ চেঞ্জ, রেট যখনই আসবে তখন একটা টাইমের ব্যাপার আছে। আগে আমি বললাম যে টাইম, কত টাইম ধরে আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, তা রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, দি ইনডিউসড ইএমএফ ই ইন এ কয়েল ইজ প্রপোর্শনাল টু দি নেগেটিভ অফ দি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে এপসিলন সমান সমান বা ই সমান সমান মাইনাস ডি ফাই বি ডিভাইড বাই ডিটি। ফাই বি কি? ম্যাগনেটিক ফ্লাক্স। আমি যেমন ইলেকট্রিক ফ্লাক্স পড়েছি, ম্যাগনেটিক ফ্লাক্সও আমি গত আগের ক্লাসে বলেছি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের যে আমার টাইমের সাথে কতটুকু চেঞ্জ হচ্ছে, তার নেগেটিভ সাইনটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ। অ্যান্ড নেগেটিভটা কেন আসছে আমি পরে এটা আমি যে লেঞ্জেস ল যখন পড়াবো তখন বলবো যে এটা আসলে মূলত যে কারণে তৈরি তাকে বাধা দেবে, মানে বাধা দেওয়ার কারণে তার নেগেটিভ সাইনটা আসছে। লেঞ্জেস ল যখন পড়াবো এই জিনিসটা ওইখানে চলে আসবে। এখন এটা হলো আমার একটা কয়েলের জন্য। যদি আমার ফর এ কয়েল দ্যাট কনসিস্ট অফ এন লুপ, মানে কয়েলের যে লুপ সংখ্যা যে আমরা বলি একটা লুপের জন্য আমার ওইটা, যদি আমার এন সংখ্যক লুপ থাকে, দ্য টোটাল ইনডিউসড ইএমএফ উড বি এন টাইমস অ্যাজ লার্জ। তার মানে ই ইপসিলন বা ই সমান সমান হচ্ছে আমার
তাহলে হচ্ছে মাইনাস এন ডি ফাই বি ভাগ ডিটি। তাহলে আমার স্টেটমেন্ট কিন্তু এইটুকু, এই দুইটা ইকুয়েশন, যে 10.13 আর 10.14 এই দুটি ইকুয়েশনটা হচ্ছে আমার স্টেটমেন্ট। ফ্যারাডেজ লর স্টেটমেন্ট হচ্ছে আমার ওই যে 10.14 যেটা, এটা আমার মূল স্টেটমেন্ট। তো অনেক সময় পরীক্ষাতে দেওয়া হয় স্টেট অ্যান্ড এক্সপ্লেন, স্টেট অ্যান্ড এক্সপ্লেন কথা কথা ব্যাটস ল বা গসেস ল অথবা ফ্যারাডেজ ল, তখন আমার স্টেটমেন্ট হচ্ছে এই জায়গাটা, আর ওটাকে এক্সপ্লেন করা তার মানে আরও কিছু আগাই নাও, কোনো একটা ধরে এক্সাম্পল ধরে বা কিছু ধরে আমার ওটাকে এক্সপ্লেন করা। তো অনেক সময় এই প্রশ্নগুলো পড়ে এইভাবে যে স্টেটমেন্ট অ্যান্ড এক্সাম্পল, স্টেট অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ফ্যারাডেজ ল বা ব্যাটস ল বা এরকম ধরনের কোন ল যদি বলে এইভাবে বলা হয় সাধারণত। লেন্স ল, the direction of the induced EMF, induced current is determined by Lenz law. এই লটা কি? The induced current produce magnetic field. Induced current কি করছে? Produce magnetic field তৈরি করতেছে। মানে আমি যেমন আগে বললাম যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারি, আবার ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি। আবার কারেন্ট কোনো কিছু প্রবাহিত করলে যে দি ইন্ডিউসড কারেন্ট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। এখন হুইচ টেন্ডস টু অপোজ দি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স দ্যাট ইন্ডিউসেস সাচ রেজাল্ট। তার মানে এই যে একটু আগে মাইনাস নেগেটিভ সাইনটা আসলো, সেটা কি? ধরো যে ইন্ডিউসড কারেন্ট কি তৈরি করলো? আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। এখন হুইচ টেন্ডস টু অপোজ দি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, মানে সে আবার অপোজ করবে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে সেটাকে সে বাধা প্রদান করবে, মানে যার জন্য সে তৈরি হলো তাকে আবার বাধা প্রদান করে, এই জন্য নেগেটিভ সাইন। মানে আমি ধরো যে তোমার কোনো উপকার করলো, তুমি আমার ক্ষতি করলা, ঠিক আছে? ওই ধরনের জিনিসটা যে ওই কারেন্ট ইন্ডিউসড কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, সেই ম্যাগনেটিক ফিল্ডে আবার ওই এটাকে বাধা দিবে। যেমন ওই যে ম্যাগনেটিক ট্রেনের নাম শুনছো, যে ম্যাগনেটিক ট্রেন তৈরি করে, কীভাবে করে? এই পাতের উপর দিয়ে আমার ট্রেন প্রথম স্টেটমেন্টে তাই চলে, স্টেটে মানে প্রথম দিকে স্টার্ট যখন করে ট্রেনটা পাতের উপর দিয়ে চলে। একটা নির্দিষ্ট সময় পরে যখন ট্রেনটা আমার মানে অরিজিনাল গতিবেগ ধরো 400 কিলোমিটার বা 300 কিলোমিটার বেগে চলে যায়, তখন সে পাতের উপর থেকে অল্প একটু উঠে যায় তারপর চলে। মানে ওই জন্য ম্যাগনেটিক বলা হয়েছে এটাকে, যে সে ওইটা থেকে বাইরেও যেতে পারবে না, কারণ এই ল তাকে বাধা দেবে। মানে সে ওখান থেকে যে ছিটকে পড়ে যাবে তাও না, ওখান থেকে তাকে বাধা দিয়ে মানে দূরে যেতে করবে, আবার কাছে আসতে গেলেও ওই ফোর্সটা সরাই নিয়ে তারপর আবার সে রেলের ওপর পাতের ওপরে আসবে। কথা স্টেশনের কাছে যখন চলে আসবে তখন সে ওই ফোর্সটা সরাই নেবে, তাহলে আস্তে আস্তে আবার পাতের ওপর সে চলে আসবে, ঠিক আছে? তাহলে ওই জন্য ওটা মানে যেহেতু ওখানে কোনো ফ্রিকশন নাই, এই জন্য খুব দ্রুত যেতে পারে। ধরো 400 কিলোমিটার বা 300 কিলোমিটার, যেমন ফ্রান্সের টিজিবি যে ট্রেনটা আছে সেটা প্রায় 350-400 কিলোমিটার বেগে চলে। তো ম্যাগনেটিক ট্রেনটা এই লটা যেটা ফলো করে, যে যেটা কারণে তৈরি হচ্ছে সেটাকেই সে বাধা দিচ্ছে, এটাই হচ্ছে আমার লেন্স ল। তাহলে স্টেটমেন্ট হচ্ছে আমার যেটুক ঘিরা আছে সেটুকু আমার যেমন লেন্স লয়ের স্টেটমেন্ট। পারমিয়াবিলিটি কনসেপ্ট, পারমিটিভিটি আমরা ইলেকট্রিক ফিল্ডের সময় পড়ছিলাম। পারমিটিভিটি একটা এই যে μ0 পড়ছিলাম বা মিউ পড়ছিলাম, তাই না? এখানে পারমিয়াবিলিটি যেটা সেটা হচ্ছে আমার মিউ, রিলেটিভের ক্ষেত্রে মিউ আর বলতে পারি বা μ0 বলতে পারি, হ্যাঁ। কিন্তু আমার মূল জিনিসটা হচ্ছে আমার মিউ, আর এখানেও আছে এরকম যে মিউ আর আছে, আবার এখানে এপসিলন, মানে একই ধরনের কনসেপ্ট। ওটা ইলেকট্রিক ফিল্ডের সময়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সময়। তো ফর সাম ম্যাটেরিয়ালস দি নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমের জন্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ প্রপোর্শনাল টু দি মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা এইচ। তাহলে এম সমান মানে এম সমান হচ্ছে কাই, ওটাকে কাই বলি আমরা, যে এম সমান কাই এইচ। এই আসলে এটা ছিল এটার সাথে প্রপোর্শনাল টু এম প্রপোর্শনাল টু এইচ। এই প্রপোর্শনাল টু উঠাই দিলে আমার আসবে সাবসেপ্টিবিলিটি। এখন
এইচ আর এম, এইচ আর এম, এইচ আর হচ্ছে আমার একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এম ইজ ইকুয়াল টু বললাম যে কাই এইচ, তাহলে আবার বি সমান সমান মিউ এইচ প্লাস এম। আবার এম এর মান আমি যদি বসাই দিই, এখানে যে এম এর মানটা ছিল এটা যদি বসাই দিই তাহলে হচ্ছে কি আমার মিউ এইচ কাই এম এইচ। আমি এই দুটো থেকে এইচ কমন নিতে পারি, তাহলে এটা হবে মিউ 1 প্লাস কাই এইচ। এটা আসলে প্রথমটা মানে ইয়ার মাধ্যমের জন্য। আর এখানে টোটাল যেটা আসবে এই টোটাল অংশটাকে আমি একবার ডাইরেক্ট মিউ বলবো, মিউ এইচ। তাহলে বি সমান সমান মিউ এইচ, তাহলে এখানে মিউ সমান সমান কি হলো, হায়ার মিউ সমান সমান হলো মিউ নট 1 প্লাস কাই। The parameter mu is the permittivity of the material। যে কোনো ম্যাটেরিয়ালের জন্য মিউ আমার হলো এই জিনিসটা যে মিউ নট 1 প্লাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। রিলেটিভ পারমিটিবিলিটি, যেমন আমার রিলেটিভ ইয়ার ক্ষেত্রে বলছিলাম যে পারমিয়াবিলিটির ক্ষেত্রে, পারমিটিভিটির ক্ষেত্রে বলছি, আবার এটার ক্ষেত্রে মিউ আরের কথা বলছি। তাহলে মিউ আর সমান সমান হবে আমার যে মিউ আর সমান সমান মিউ ডিভাইড বাই মিউ নট। তাহলে এই দুটা ইকুয়েশনের যদি আমি একসাথে করি, এখানে মিউ সমান সমান কী বলছিলাম, তাহলে এখানে মিউ সমান সমান কী আসলো যে মিউ আর আর মিউ নট, তাই না? তাহলে এখানে তো মিউ নট আছেই, তাহলে এই অংশটা আমার কার সাথে যুক্ত হচ্ছে, মানে মিউ সমান সমান বললাম মিউ আর মিউ নট, এখানে মিউ সমান সমান মিউ নট 1 প্লাস কাই। তাহলে আমার যেটা হলো আসলে এখানে মিউ আর যেটা সেটা আমি এইভাবে বাইর করতে পারি যদি এটা আর এটা জানি, আর যদি এটা না জানি আমি তাহলে আমি একবারে এইভাবে বাইর করতে পারি যে মিউ নট তারপরে মিউ আর এর জায়গাতে আমি ওই জিনিসটা করতে পারি যে মিউ আর সমান সমান এই দুটো ইকুয়েশন থেকে 1 প্লাস এইটাও বলতে পারি, কারণ ওই ইকুয়েশনে তো আমি ওখানে বলছি যে মিউ সমান সমান মিউ নট 1 প্লাস কাই, তাহলে ওখানে ওটাই হচ্ছে মিউ আর আমার। এই ইকুয়েশনে যেন আমি যেমন বলে দিলাম মিউ আর সমান সমান এটা, তাহলে মিউ সমান সমান মিউ আর মিউ নট, তাহলে মিউ নট তো আছেই, তাহলে ওই এই মিউ আরটাই হচ্ছে ওই অংশটা। তার মানে আমি যদি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি জানি তাহলে সেখান থেকে আমি রিলেটিভ আমি পারমিয়াবিলিটিটা বের করতে পারবো। এখন ডায়াম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বা ডায়াম্যাগনেটিজম, হ্যাঁ না 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 ডাইইলেকট্রিক মতো না। আমাদের যে ম্যাটেরিয়ালগুলো পৃথিবীতে আল্লাহ যে ম্যাটেরিয়ালগুলো আমাদের দিছে, মৌলিক উপাদান যেগুলো দিছে, সেগুলোর ভিতরে এক একটা ম্যাটেরিয়াল এক এক ধরনের দিছে, ম্যাগনেটিজম দিছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে সবার ভিতরে একটা আছে, মানে ম্যাগনেটিক প্রপার্টি আছে, কিন্তু কারো বেশি কারো কম। কোনো আমি কি সব ম্যাটেরিয়ালকে চুম্বক দিয়ে করতে পারবো, আকর্ষণ করতে পারবো? হয়তো আকর্ষণ করেও কিন্তু খুবই কম, যেটা নেগলিজেবল, যেটা খুব নেগলিজেবল। তো ওই ধরনের আমার ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আছে, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আছে, আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আছে। আর ফেরোকে পরে আবার 3 ভাগে ভাগ করা যায়, ওটা হচ্ছে ওপর ক্লাসের জন্য, তোমাদের অতটুকু জানার দরকার নেই। তোমাদের ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এই তিনটে বৈশিষ্ট্যটার জানতে হবে, আর তিনটে বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যটা কী এটাই মূল তোমাদের দেখার বিষয়। এখানকার ক্যালকুলেশনটা তোমাদের অত বেশি দরকার নাই। এনে বলছে দি অ্যাবসেন্স অফ দি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইচ অ্যাটম হ্যাজ নেট জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তার মানে কি বুঝাতে চাইলাম, দি অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, যদি ম্যাগনেটিক ফিল্ড যদি আপনি অ্যাপ্লাই না করি এই ম্যাটেরিয়ালের উপরে, এই ম্যাটেরিয়ালের উপরে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই না করি, তাহলে ইচ অ্যাটম এর ভিতরে যে
প্রতিটা কণা আছে, ঠিক আছে, সেটা কী করে হ্যাজ নিড জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, মানে তার জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে। কিন্তু যদি আমি এটাতে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, বলছে যে ইন দি প্রেজেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দি অ্যাঙ্গুলার ভ্যালোসিটিজ অফ দি ইলেকট্রনিক অরবিট আর চেঞ্জড। তখন কী হচ্ছে যে দিস ইনডিউসড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যালাইন্ড দেমসেলস অপোজিট টু দি অ্যাপ্লাইড ফিল্ড। মানে যখন আমি এখানে ওই ম্যাগনেটিক, প্রথমত বললাম যে আমার ম্যাগনেটিক ফিল্ড নাই, তখন আমি বললাম যে কি, যে প্রতিটা যে আছে অ্যাটম আছে তার হচ্ছে নেট জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, মানে তার থাকবে, মানে জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে। কিন্তু যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন এখানে কি করছে, অ্যাঙ্গুলার ভ্যালোসিটিজ অফ দি ইলেকট্রন অরবিট, ইলেকট্রন অরবিটগুলো ওই অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে ছুটাছুটি করতেছে। দিস ইনডিউসড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যালাইন দেমসেলস অপোজ টু দি অ্যাপ্লাইড ফিল্ড, মানে ওই ফিল্ডটাকেই যেটার জন্য সেই ইনডিউসড ম্যাগনেটিক ডাইপোল তৈরি হলো, ডাইপোল মোমেন্ট তৈরি হলো, সেই কী করবে, ওই অ্যাপ্লাইড ফিল্ডকে সে অপোজ করবে। তার জন্য যে কাই অবশ্যই এখানে ইয়ার থেকে জিরো, মানে জিরো থেকে ছোটো হবে কাইটার, আর মিউ আরটা হবে অনেক থেকে ছোটো। হ্যাঁ, কারণ আমি তো মিউ আর, এখান থেকে তো মিউ আর সমান সমান কী জানতাম, 1 প্লাস, সরি, এটা যদি জিরো থেকে, হ্যাঁ সরি, এই কাইটা দিয়ে কি বোঝাচ্ছে, কাইটা দিয়ে বোঝাচ্ছে যে আমার ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি এটার কেমন, মানে সাবসেপ্টিবিলিটি, এটা কাইটা আগে বলে আসলাম যে কাইটা কি ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, যে প্রথম যে আমার দুইটা এটির দুটো রেশিও ছিল, এই প্রফেশনালটা উঠাই দিলে তো একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হবে, তাই না? কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, ওটাই কাই সাবসেপ্টিবিলিটি। তো এইটার মানটা আমার ডায়ার ক্ষেত্রে, ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে জিরোর থেকে ছোট হবে, কারো আবার জিরোর থেকে বড় হতে পারে। পরে আমি যখন ডিস্টিংগুইশে আসবো তখন বোঝা যাবে তিনটে যখন একসাথে। আমি প্রথমে তিনটে ধারণা দিয়ে যাই একটু। দি অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, ওখানে বলছিলাম যে দি অ্যাবসেন্স অফ দি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন বলছিলাম, তখন বলছিলাম কি প্রতিটি অ্যাটম কী ছিল, জিরো নেট, জিরো জিরো কি এসেছিলো আমার, ওই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এসেছিলো। কিন্তু এখানে যখন আমার অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড বলছি, ইচ অ্যাটম হ্যাজ নট নিট নন জিরো, ছোটো হইলেও মানে জিরোর থেকে বেশি, জিরোর থেকে বেশি আমার কী আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে। আগে আমি যখন বলছিলাম যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন ছিল না, অনুপস্থিত ছিল, ডায়ার ক্ষেত্রে বলছিলাম, তখন বলছিলাম যে ওখানে জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলছিলাম। এখানে বলছে নন জিরো, মানে খুব বেশি না হলেও জিরো না, এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছি, বাট উইক, মানে ছোট। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তাহলে নির্ভর করলে কী কী হলো, আমার প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে একরকম, ডায়ার ক্ষেত্রে আরেকরকম। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে বলছি যে নন জিরো, আর ওখানে বললাম ডাইরেক্ট জিরো। আর বললাম ইন দি প্রেজেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড the magnetic dipole align themselves with the applied field so that, এবার দেখো আগে কাই এমটাকে বলছিলাম জিরোর থেকে ছোট, এবার জিরোর থেকে বলতেছি বড়, তখন অটোমেটিক মিউ আরটা একের থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ডায়া, এটা হচ্ছে প্যারা। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ইনডিউসড, যেমন আয়রন বা নিকেল বা কোবাল্ট, সাধারণত এই তিনটে ম্যাটেরিয়াল কি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বলি সাধারণত। তো আর কম্পাউন্ডস কন্টেনিং দিস এলিমেন্টস ইন দি অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইচ অ্যাটমস হ্যাজ ভেরি স্ট্রং। আগে প্রথমে বললাম যে জিরো, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলছিলাম এটা জিরো, পরটা বললাম নন জিরো কিন্তু উইক, নন জিরো কিন্তু উইক। আর এটার ক্ষেত্রে এসে বলতেছি যে যখন আমার অ্যাবসেন্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্স, তখন আমি বলছি যে ইট অ্যাটম হ্যাজ ভেরি স্ট্রং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিউ টু আনকম্পেনসেটেড ইলেকট্রন স্পিন। তার মানে আমার তিনটে জিনিস মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে জিরো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, একটাতে জিরো ডায়ার ক্ষেত্রে, প্যারার ক্ষেত্রে আমার হচ্ছে নন জিরো কিন্তু ছোট উইক,
আর একটা তো এসে বললাম স্ট্রং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। মানে এই তিনটা জিনিস, মানে তিনটা ক্ষেত্রে আমার মোটামুটি ধারণা বোঝার জন্য এটা আমার মনে রাখতে হবে। এবার যদি আমি তিনটার কম্পারিজন করি, মানে আমি তিনটা যদি যদি বলি যে ডিস্টিংগুইশ বিটুইন ডায়া, প্যারা আর ফেরো, তখন আমার কি কি লাগবে? তো ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে কি কি আমার, যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স আর দোজ সাবস্টেন্স হুইচ আর ফেভলি রিপেলড বাই এ ম্যাগনেট। এটার এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছে কী কী হতে পারে। অ্যান্টিমনি, বিসমাথ, কপার, গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরো মানে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যেটা আমরা বলছি যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আর দোজ সাবস্টেন্স, আগে বললাম যে কোন সাবস্টেন্সগুলো ডায়া, প্যারা আর ফেরো, তারপর আস্তে আস্তে তার প্রপার্টিজে যাব। তাহলে এখানে বললাম যে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন, মানে সবগুলোই তোমার মনে রাখতে হবে কথা না, এখানকার তিনটা, ওইখানকার তিনটা, এখানকার তিনটা মনে রাখতে হবে। আর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেই সাবস্টেন্সগুলো যেগুলোর ভিতরে স্ট্রংলি মানে অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, কারণ ম্যাগনেট দিলেই ওটা একটা চুম্বক কী হবে, মানে লোহা একটা কী হবে, চুম্বকের কাছে চলে আসবে বা চুম্বকটা ওখানে আকর্ষণ বেশি করবে, ওটা আমরা বাস্তবে দেখতে পাই। তাহলে সেগুলো কি হচ্ছে আয়রন, কোবাল্ট বা নিকেল, মানে মূলত ওপরে তিনটে বেশি মানে দেখা যায় মানে সাধারণ ক্ষেত্রে। তো হোয়েন প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড, যদি আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ম্যাগনেটিক একটা নর্থ আর সাউথ পোল যদি এভাবে ধরি, তাহলে এখানে লাইনগুলো, লাইন অফ ফোর্সগুলো কীভাবে যাচ্ছে, এখানে সব মানে বাইরে দিয়ে যাচ্ছে লাইন অফ ফোর্সগুলো, ম্যাগনেটিক ইয়ার ভিতর দিয়ে যাচ্ছে না, বাইরে দিয়ে যাচ্ছে। ওইখানে কী করছে, লাইন অফ ফোর্স প্রিফার টু পাস থ্রু দি সাবস্টেন্স রাদার দ্যান ইয়ার, এইটা থেকে ওইটাতে আরও বেশি লাইন ফোর্সগুলো যাচ্ছে ওটার ভিতর দিয়ে। আর ফেরোর ক্ষেত্রে কী হচ্ছে, দি লাইন অফ ফোর্স টেন্ডস টু ক্রাউড ইন দি, মানে বেশি বেশি যাচ্ছে ওখান দিয়ে, ওরা আরও বেশি যাচ্ছে। কথায় কথায় এখান দিয়ে এটা ডাইরেক্ট চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে না, দুই সাইড দিয়ে চলে যাচ্ছে, পাস করতে পারতেছে না। এখানে কি হলো যে কাছাকাছি থাকলেও যাচ্ছে, আর এটা হলো কি আরও বেশি দূরে থাকলেও সেটাকে ওইটার ভিতর দিয়ে লাইন অফ ক্রাউডেড হচ্ছে। তাহলে এই তিনটে আমি একটা ধারণা পেলাম। আগে সাবস্টেন্সগুলো কি কি, ডায়া, প্যারা আর ফেরো। তারপর হোয়েন প্লেসড ইন নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইট মুভস ফ্রম স্ট্রঙ্গার টু উইকার ফিল্ড, মানে বেশি শক্তিশালী থেকে মানে কম শক্তিশালী ফিল্ডের ক্ষেত্রের দিকে ধাবিত হবে যখন আমি এটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যখন করব। আর ওইটার ক্ষেত্রে কী হবে, ফ্রম উইকার টু স্ট্রঙ্গার, মানে প্যারার ক্ষেত্রে হবে উইকার টু স্ট্রঙ্গার, আর এটা হলো স্ট্রং থেকে উইকারের ফিল্ডের দিকে যাবে। আর এটাও তাই, কিন্তু এটা বেশি অ্যাট্রাকশান। এটা এই তিনটার মধ্যে মেন পার্থক্য হলো এটা যা করবে এটা উল্টাটা হয় এখানে, আর ওইখানে যা ইফেক্টটা দেখা যায় মধ্যেটাতে, পরেরটাতে তার চেয়ে বড় ইফেক্ট দেখা যায় ওইটা। হ্যাঁ, প্যারা আর ফেরোর কাছাকাছি একটা বৈশিষ্ট্য আছে, ওইটার আর ওইটার বৈশিষ্ট্য কাছাকাছি, কিন্তু একটা উইক আর একটা যে স্ট্রং। কিন্তু আবার ডায়াটা হচ্ছে তার ঠিক উল্টাটা, ওটা যা হয় তার উল্টা হয়, প্যারা আর ফের ডায়ার মধ্যে মানে উল্টাটা হয়। যেমন এখানে আমি দেখলাম যে স্ট্রঙ্গার থেকে উইকার, ওখানে উইকার থেকে স্ট্রঙ্গার, ওইটাও উইকার থেকে স্ট্রঙ্গার, কিন্তু ওটা স্ট্রং অ্যাট্রাকশান আছে। মানে যদি আমি এমনি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ধরি, একটা চুম্বক যদি ধরি, তাহলে কী হবে, যদি আমার এটা লোহা আর এটা চুম্বক যদি হয়, তাহলে কী খুব জোরে হবে। আর কিছু কিছু ম্যাটেরিয়াল আছে আকর্ষণ করবে কিন্তু খুব না, মানে নেগলিজেবল টাইপের। আবার কিছু ম্যাটেরিয়াল আছে যে মোটামুটি করে, তো ওই মোটামুটিটা হচ্ছে আমার প্যারা, আর যেটা স্ট্রংলি করে সেটা হচ্ছে আমার ফেরো, আর যেটা নেগলিজেবল টাইপের সেটা হচ্ছে আমার ডায়া। এখন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, যে এক্সাম্পলতে দেখা যায় হোয়েন এ ডায়াম্যাগনেটিক রড ইজ ফ্রিলি সাসপেন্ডেড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ওটা নন ইউনিফর্ম বললাম। এখন যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বলি, এক্সাম্পল দিই, তাহলে কী হচ্ছে, ইট অ্যালাইন্স ইটসেলফ ইন এ ডিরেকশান পারপেন্ডিকুলার টু দি ফিল্ড। এখানে এটা বলছি আমি পারপেন্ডিকুলার, এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে অবশ্যই এটা আছে পারপেন্ডিকুলার প্যারালাল, তাহলে ওটা প্যারালাল হবে।
ঠিক আছে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমার প্যারালাল, তৃতীয়টার ক্ষেত্রে আমার প্যারালাল, কিন্তু ওটার তুলনায় ওটার ইটা বেশি। মানে আগের যেমন আমি বললাম যে ওটা এটা দেখো স্ট্রঙ্গার থেকে উইকার, ওটা উইকার টু স্ট্রঙ্গার, ওটাও উইকার স্ট্রঙ্গার, কিন্তু অ্যাট্রাকশন বেশি। এটা তো তাই, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ওটা প্যারালাল, ওটাও প্যারালাল, কিন্তু ওটার ইটা ফিল্ডটা বেশি হবে ভেরি কুইকলি। তাহলে তিনটা আমার পার্থক্য হয়ে গেল। If diamagnetic liquid takes in a watch glass is placed in uniform magnetic field, it collects away from the center when the magnetic pole are closer and collects at the center when the magnetic poles are further. যখন কাছাকাছি নিয়ে আসতেছি, এটা যখন কাছাকাছি নিয়ে আসতেছি তখন আমার এইটা হচ্ছে এই ধরনের, আর যখন দূরে চলে যাচ্ছে তখন এই ম্যাগনেটিক যে পোল যদি আমার ওখান থেকে দূরে সরে যায়, কাছে নিয়ে আসলে একরকম হচ্ছে, আর যদি আমি দূরে সরাই দিই, ফার করে দিই ওখানে, তাহলে যে ইফেক্টগুলো হচ্ছে এটা দেখো ঠিক তার উল্টাটা। এখানে যেটা দূরে সরে যাচ্ছিল এখানে এসে তার উল্টাটা ঘুরছে, এখানে তার উল্টাটা ঘুরছে। মানে এখানে যখন দুইটা আমার ম্যাগনেট দুইটা পোলকে যখন আমি খুব কাছাকাছি নিয়ে আসতেছি তখন তার ইন্টেন্সিটি যে অবস্থা, প্যারার ক্ষেত্রে তার ঠিক উল্টাটা, কাছাকাছি আসলে যেটা হবে আবার দূরে সরে গেলে তার উল্টাটা হবে। মানে ডায়া আর প্যারার ঠিক উল্টা, আগেও তাই প্রমাণটা হলো, যে এটার ক্ষেত্রেও তাই হচ্ছে। কিন্তু ওটার ক্ষেত্রে কী হবে, ওটাও একই হবে কিন্তু ওটা বেশি স্ট্রং হবে, দ্রুত হতে পারে, এটুকুই পার্থক্য। হোয়েন ম্যাগনেটিক সাবস্টেন্স ইজ প্লেসড, ম্যাগনেটিক সাবস্টেন্স প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, যখন ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কী করা হচ্ছে, ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হচ্ছে, তখন কী হচ্ছে, ইট ইজ উইকলি ম্যাগনেটাইজড ইন দি ডিরেকশন অপোজিট টু দি ইন্ডিউসিং ফিল্ড। তার মানে কি বলছে, যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এইগুলো রাখতেছি, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসগুলো রাখতেছি বা সাবস্টেন্স রাখতেছি, তখন সেটা উইকলি ম্যাগনেটাইজড হচ্ছে। পরেরটাতে বলতেছি যে যখন আমি প্যারাম্যাগনেটিক রাখবো তখন এটা তো উইকলি হবে আর ওইটাতে আসবে স্ট্রংলি। ওইটাতে মানে যদি আমি ফেরো সাবস্টেন্স রাখি ইন এ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে ইট ইজ স্ট্রংলি ম্যাগনেটাইজড ইন দি ডিরেকশন অফ দি ইন্ডিউসিং ফিল্ড। মানে ফেরো সবসময় স্ট্রং, মানে এটা বেশি মনে রাখতে হবে যে আমার ফেরো ম্যাগনেটিক যে ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালই কিন্তু ম্যাগনেটিক আছে, চৌম্বকত্ব আছে, কিন্তু কারো খুব বেশি, কারো মোটামুটি, কারো খুবই কম। তারপরে বিশেষ করে এই জিনিসগুলো মনে রাখতে পারলে ভালো, তোমাদের জন্য সুবিধা। ছোট যেগুলো আছে, আমি এখানে অনেকগুলোই করছি, সবগুলো তো আর মনে থাকবে না। আমি যদি 10টা মনে রাখার চেষ্টা করি, 10টাতে হয়তো মনে নাও থাকতে পারে, তাহলে ওখান থেকে আমার 10টা মনে রাখলে এমনিতে লেখার সময় 6-7টা হয়ে যাবে। এই জন্য আমি বেশি তোমাদের দিয়ে রাখছি, যেন তোমরা ওখান থেকে তো একটা বাদ গেলেও যেন খুব একটা না হয়, ইফেক্ট না হয়। তো ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইজ এ স্মল নেগেটিভ ভ্যালু। তাহলে কি বললাম, যে ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইজ এ স্মল মাইনাস ভ্যালু, মানে নেগেটিভ ভ্যালু। ওখানেও স্মল কিন্তু পজিটিভ ভ্যালু, আর ডাইপোল মোমেন্ট ওটাতে লার্জ পজিটিভ ভ্যালু। বোঝা গেছে? এটাতে মাইনাস, এটা তো স্মল, মধ্যেটা তো স্মল কিন্তু ওটা প্লাস, আর ওটাতে হচ্ছে মানে খুব লার্জ ইনডিউসড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা হচ্ছে খুব বেশি ওইটাতে। দি ইন্টেন্সিটি অফ দ্য ম্যাগনেটিজম হ্যাজ এ স্মল মাইনাস ভ্যালু, আর ম্যাগনেটিজম এখানে প্লাস ভ্যালু স্মল, কিন্তু এটা হবে লার্জ। তার মানে এই পয়েন্টগুলো বেশি মনে থাকবে আমার ধারণা, 6, 7, 8 এই পয়েন্টগুলো বেশি মনে থাকবে, কারণ একই ধরনের জিনিস, খালি প্রপার্টিসগুলো খালি একটু আলাদা চেঞ্জ। একটাতে বলছি ইনডিউসড ডাইপোল মোমেন্ট, এটাতে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, আর পরেরটাতে বলছে যে ম্যাগনেটিক পারমিটিভিটি মিউ ইজ অলওয়েজ লেস দ্যান ইউনিটি। ওই যে প্রথমে আমি যেটা বলানোর সময় বোঝানোর সময় বললাম যে মিউটা হবে এখানে অলওয়েজ লেস দ্যান, মানে 1-এর থেকে ছোট হবে, আর দ্বিতীয়টা হবে 1-এর থেকে বড়, আর তৃতীয়টাতে মানে ফেরত হবে ম্যাগনেটিক পারমিটিভিটি মিউ ইজ লার্জ মাচ মোর দ্যান ইউনিটি। ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি, ওখানেও আগে যে মিউ কাই বলছিলাম না,
কাই বলে একটা লেস দেন 0, একটা গ্রেটার দেন 0। এখানেও তাই, লেস দেন 0 তখন মানে কি ওটা ইয়ার থেকেও ছোটো হবে, মাইনাস হবে, মাইনাসের দিকে যাচ্ছে। ঠিক আছে, ওটা মাইনাসের দিকে যদি যাই ওটা প্লাসের দিকে যাচ্ছে, আর ওটা হবে মানে প্লাস কিন্তু অনেক বড়। ঠিক আছে, তার মানে আমি প্রথম দিকে যেটা আমি পাইছিলাম যে মিউ আর সমান সমান বললাম কি 1 প্লাস এইটা দিয়ে আমি আর একটা পার্থক্য তৈরি করতে পারি, এইটা দিয়ে একটা পার্থক্য তৈরি করতে পারি, আবার ম্যাগনেটিক ডাইপোল দিয়ে একটা পার্থক্য তৈরি করতে পারি। মানে বিশেষ করে 6, 7, 8, 9 এই ইগুলো আমার সবচেয়ে ছোট ছোট, এগুলো মনে রাখার জন্য সহজ। তারপরেও প্রথমে যে একটা এক্সাম্পলগুলো এটা একটা মনে থাকবে যে ওটার 3টে এক্সাম্পল, এটা 3টে এক্সাম্পল, এটা 3টে এক্সাম্পল। দে ডোন্ট অ্যাভয়েড দ্য কুরি ল। আর এটা বলছে যে কুরি লটাকে মানে চলে না, কে ম্যাগনেটিক। আর ওইটা কুরি লকে মেনে চলে, মানে খুব মানে প্রপারলি মেনে চলে তা না, কিন্তু মেনে চলে। আর ওই ইটা সবচেয়ে ঠিক মতো মেনে চলে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর এটা মেনেই চলে না কুরি লকে। এখন যে কুরি লটা কি, কুরি ল যদিও তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তোমাদের সিলেবাসের মধ্যে আছে ডায়া প্যারা আর ফেরো ম্যাগনেটিজমের যে ডিস্টিংগুইশ বা সেই জিনিসটা কি এটা। তো তোমাদের এখানকার মেন যেটা পড়া দরকার সেটা হচ্ছে এই 3টার ডিস্টিংগুইশটা পড়া দরকার, অথবা এই 3টা জিনিসটা কি। কথা যদি ডিস্টিংগুইশ পড়ে তাহলে এইভাবে লিখবো, আর যদি বলে যে এটা প্রপার্টিসগুলো বলে তাহলে একটা কথা যদি ডায়া বলে তাহলে আমি ডায়ার যে 8টা 9টা জানি খালি ডায়াটা লিখবো, অথবা প্যারা যদি তাহলে প্যারার কলমটা লিখবো, অন্যগুলো লিখবো না। আর যদি বলে যে না এটার 3টার মধ্যে পার্থক্য দেখাও তাহলে 3টার মধ্যে পার্থক্য দেখাও, যদি 2টার মধ্যে পার্থক্য বলে তাহলে যে কোনো 2টা অংশ নেব। ক্লিয়ার? 3টা বললে 3টা যদি আমার পড়া থাকে তাহলে 3টাগুলো একরকম, আর যদি 3টা না পড়া থাকে তাহলে এইভাবে আমি মানে 2টা যদি বলে যে কোনো 2টা তাহলে 2টা, বা যদি বলে একটার তুমি বৈশিষ্ট্য বলো তাহলে একটার বৈশিষ্ট্য বলবো এখান থেকে, তাহলে বাকিগুলো বলবো না। তাহলে আমার ডিস্টিংগুইশটা মনে থাকলেই বাকিগুলো আমি এমনিতেই করতে পারবো। পিরিয়ডিক টেবিলে আমরা তেমনি তো পিরিয়ডিক টেবিলটা বুঝি যে এলিমেন্টের পিরিয়ডিক টেবিল আছে। তো এইখানে অনলি এই 3টাকে দেখানো হয়েছে আমার ফেরো, এগুলো হচ্ছে আমার প্যারা, আর বাকি যেগুলো বাকি আছে ওই যে সাদাগুলো যেগুলো সেগুলো হচ্ছে আমার প্যারাম্যাগনেটিকের সাবস্টেন্স বা এলিমেন্ট। আর ফেরো হলো ওই যে আয়রন, কোবাল্ট আর নিকেল, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। আমার এখান থেকে অতগুলো তো মনে রাখা সম্ভব না, 3টা করে আমার এক্সাম্পল মনে রাখলে হবে। ওটা 3টা, ওটা 3টা, ওটা 3টা, যে 3টা আমার মনে থাকবে সেই 3টা আমি লিখব। বৈশিষ্ট্যগুলো কি, অথবা আমি বলতে পারি যে ডায়া আর প্যারার মধ্যে পার্থক্যটা কি, অথবা 3টার মধ্যে পার্থক্যটা কি, ডায়া প্যারা আর ফেরোম্যাগনেটিকের মধ্যে পার্থক্য কী। আর এইটা হচ্ছে সেই যে সাবস্টেন্সগুলো আছে যে আমাদের একটা পিরিয়ডিক টেবিলের চার্ট আছে, সেই চার্টে কে প্যারা, কে ডায়া, কে ফেরো, এটা বোঝানোর জন্য। এটা এক্সাম্পলগুলো আমি যখন বলে এসেছিলাম যে এক্সাম্পলগুলো এখানে টোটাল এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, খালি এই 3টা হচ্ছে আমার ফেরো, আর এগুলো হচ্ছে আমার ডায়া, এই সাদাগুলো, আর যেটা বাকি যেগুলো আছে সেগুলো আমার হচ্ছে না, এগুলো হচ্ছে প্যারা, ওটা হচ্ছে ডায়া, আর ওই 3টা হচ্ছে ফেরো। এই তো 3টা। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এটা কী, ওটা হচ্ছে আমার যে বিভিন্ন ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটিক যে বৈশিষ্ট্য আছে, ম্যাগনেটিক বৈশিষ্ট্যটা মানে কারটা কেমন, কারটা 0 থেকে বেশি, তার কোনটা 0 বা 0-এর কাছাকাছি, আর কোনটা 0 থেকে অনেক বেশি। ফিল্ড দিলে কীরকম, ফিল্ড না দিলে কীরকম। যখন অ্যাবসেন্স থাকে, যখন ম্যাগনেটিক ফিল্ড আমার অ্যাবসেন্স, মানে এই যখন অ্যাবসেন্স, তখন আমার এইগুলো কেমন ধরনের, আর ফিল্ড দিলে কেমন ধরনের। এখানে আমার যদি যদি অ্যাবসেন্ট থাকে তা আমি বলছিলাম যে এইচ অ্যাবসেন্ট থাকলে এখানে কোনো নাই, 0 ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলছিলাম, তাই না। প্যারার ক্ষেত্রে পার্থক্য সময় বলছিলাম যখন এটা অ্যাবসেন্ট, আমার ফিল্ড যখন অ্যাবসেন্ট তখন এখানে বলেছিলাম যে নেট 0 ম্যাগনেটিক ডাইপোল ছিল, তাই বলছিলাম। আবার যখন আমি ফিল্ড দিলাম তখন যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো বা যে ইনডিউসড ডাইপোলটা তৈরি হলো, দ্য ডাইপোল আর ইনডিউসড অ্যান অ্যালাইনমেন্ট অপোজিট টু দি ফিল্ড ডিরেকশন। এই যে ফিল্ড ডিরেকশনটা যেখানে দেখাচ্ছি, যখন ফিল্ড দিলাম, ফিল্ড যখন ছিল না তখন আমি বললাম যে এটা হচ্ছে নেট 0 ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট,
আর যখন আমি ফিল্ড দিছি ওখানে, যখন ম্যাগনেটিক ফিল্ড দিছি তখন আমি এখানে বলছি যে the dipole are induced and alignment opposite to the field direction. দেখো ফিল্ড ডিরেকশনটা মানে একটা ইয়াতে আছে, অপোজিট, মানে দিলাম আমি এইদিকে কিন্তু এটা হচ্ছে ও এইদিকে আমার এই দিচ্ছে, অপোজিট দিকে দিচ্ছে আমার যে ডিরেকশনটা সেটা অপোজিট দিকে। এটা ডায়ার ক্ষেত্রে। প্যারার ক্ষেত্রে দেখো যখন ফিল্ড নাই তখনও কিন্তু একটা ডাইপোল আছে, ডাইপোল মোমেন্ট আছে H0, তারপর কিন্তু একটা ডাইপোল মোমেন্ট, হ্যাপাজেট অবস্থা থাকলে একটা ডাইপোল মোমেন্ট আছে তার ভিতরে। এখানে ডাইপোল মোমেন্ট টোটালি নাই যখন ফিল্ড অ্যাবসেন্ট। এখন যখন ফিল্ড দেওয়া হয়েছে তখন অপোজিট দিকে অ্যালাইনমেন্টটা হচ্ছে। আর এখানে আগে থেকেই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আগে থেকেই কিন্তু আমার ডাইপোল মোমেন্ট আছে। হ্যাঁ, মানে ওইটার ক্ষেত্রে যেমন 0 বলছিলাম, এটার ক্ষেত্রে 0 না। আবার যখন ফিল্ড দিলাম ওই কীটা হলো একই দিকে যাচ্ছে, ডিরেকশনটা একই দিকে, যে ডাইপোল আর ইনডিউসড, আর এই ফিল্ড ডিরেকশনটা হবে ওই দিকে যেদিকে আমি ফিল্ড দিচ্ছি সেই দিকে, কিন্তু ওটার ক্ষেত্রে হচ্ছে অপোজিট দিকে ডায়ার ক্ষেত্রে। ফেরোর ক্ষেত্রে যদি হয়েছে দেখো ডাইপোলগুলো আগে থেকে আমার একটা অবস্থা আছে, মানে ঠিক ডিরেকশনের অবস্থা আছে, 0 অবস্থাতেও। ওই জন্য সেটা ওই প্রথম থেকেই যেহেতু আমার ডিরেকশনগুলো তার ঠিক আছে, ডাইপোল মোমেন্ট ডিরেকশনগুলো, যখন আমি এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড দিব, অ্যাপ্লাই করবে যখন, তখন সেটা স্ট্রংলি আমার ওই জন্য খুব দ্রুত সব কিছু হয় এখানে, মানে খুব দ্রুত আমার অ্যাট্রাকশন হয়, আবার খুব অ্যাট্রাকশনের ইটাও খুব বেশি থাকে, ফোর্সটা তখন বেশি থাকে। এই কারণে, কারণ এটা আগে থেকেই ওইভাবেই প্রস্তুত হয়েছে কাজ করার জন্য। যেমন আমাদের সাধারণ মানুষকে যদি একটা কাজ করতে বলে তাহলে আমরা রেডি হইতে হয়, এই করতে হয়, তারপর আমি কাজ করতে হয়, তাই না? কিন্তু একটা সোলজারকে ওরা সবসময় প্রস্তুত থাকে, মানে বলার সাথে সাথেই কাজ শুরু হয়ে যায়। আর আমাদের আগে প্রস্তুতির ব্যাপার আছে ওই ধরনের। ডায়া বা প্যারা এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে ওটা করতে করতে সময় চলে যায়। আর এটা যেহেতু আগে থেকে অ্যালাইনমেন্ট করা আছে, যে ফোর্স দেওয়ার সাথে সাথে বা অর্ডার দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দেয়। এই জন্য এটার যে স্ট্রং, মানে ম্যাগনেটিক প্রপার্টিজ এটা সবসময় স্ট্রং থাকে ফেরোর ক্ষেত্রে। ফেরোর আবার ভাগ আছে, ফেরোর ভাগ যদিও তোমাদের নাই, আমি জাস্ট ভাগটা এমনি একটু বলে যাব। যেমন ফেরো ম্যাগনেটিকের আচ্ছা, এটা হচ্ছে ফেরো ম্যাগনেটিজম আছে, ফেরি ম্যাগনেটিজম আছে, অ্যান্টি ফেরি ম্যাগনেটিজম আছে, মানে এটা আবার 3টা ভাগ আছে, ফেরো ম্যাগনেটিজম, ফেরি ম্যাগনেটিজম আর অ্যান্টি ফেরি ম্যাগনেটিজম। এটা মানে এই তোমার ভাগগুলো এখন আপাতত বোঝার দরকার নেই, এদের 2টা ভাগের উপর নির্ভর করবে, একটা নীল টেম্পারেচার, একটা হচ্ছে কুড়ি টেম্পারেচার। ওটা অত ডিপলি আপাতত যাওয়ার দরকার নাই, তোমার আপাতত ভাগটা মনে রাখো যে ফেরোকে আরও 3 ভাগে, ফেরিকে আরও 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ফেরো ম্যাগনেটিজম, ফেরি ম্যাগনেটিজম আর অ্যান্টি ফেরি ম্যাগনেটিজম। ওটা তার ওই ইয়ার উপর প্রপার্টিজের উপর নির্ভর করবে যে আমি একটা ম্যাটেরিয়ালকে এই পর্যন্ত তাপ দিলাম, তাপ দেওয়ার পর যা তার বৈশিষ্ট্য যা থাকবে, আরও বেশি তাপ বাড়াই দিলে তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে তার প্রপার্টি বৈশিষ্ট্যগুলো আলাদা কাজ করবে। ঠিক আছে, এটা ওইটা অত তোমাদের ডিপলি আপাতত বোঝার দরকার নেই। যেটা এখন দরকার আমাদের সেটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। হিস্টেরেসিস লুপটা কি? আমি যদি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজমকে যদি আই বলি, ইন্টেন্সিটি ম্যাগনেটিজমের যে ইন্টেন্সিটি সেটাকে যদি আই বলি, আর যদি যেটা আমার আছে ম্যাগনেটিক ফোর্স আছে সেটাকে যদি এইচ বলি, তাহলে যদি আমি এক্স অক্ষে এইচ দিই আর ওয়াই অক্ষে যদি আমি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম দিই আই দিই, তাহলে এটা আমার প্রথম দিকে এটা ইনক্রিজ করতে থাকবে, মানে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ ম্যাগনেটিক ফোর্স। যে ম্যাগনেটিক ফোর্সের সাথে সাথে আমার যদি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন যদি আমার বাড়তে থাকে, যেখানে আমি দেখাইছি যে ইনিশিয়ালি থ্রো ওয়ে পর্যন্ত বাড়তে থাকবে, তার মানে প্রথমে আমার 0 থেকে ও পর্যন্ত দেখো এইচ বাড়ার সাথে সাথে আই বাড়তেছে। ঠিক আছে, আর রিচেস স্যাচুরেশন মানে এ বিন্দুতে যে সে স্যাচুরেশনে চলে যাবে, মানে স্যাচুরেশন পজিশনে সে চলে যাবে এই বিন্দুতে। তারপরে হোয়েন এইচ ইজ ডিক্রিজড, এবার যদি এইচ আমি কমাই নিই ওই একই পথে ফেরত আসবে না, মানে প্রথমে আমি এইচ দিচ্ছি আই বাড়তেছে, এইচ দিচ্ছি আই বাড়তেছে, তাই তো? তারপর একটা পজিশন আসবে এইচ আমি দিলেও সে স্যাচুরেশনে চলে যাবে, স্যাচুরেশন চলে যাওয়ার পরে সে আর বাড়বে না। যদি আমি এইচ কমাইতে থাকি তাহলে দেখা যাবে যে আবার আরেকটা পথ দিয়ে সে ফেরত আসতে থাকবে। হোয়েন এইচ ইজ ডিক্রিজ আই ডিক্রিজেস বাট ইট ডাজ নট কামস টু 0 অ্যাট এইচ ইজ ইকুয়াল টু 0। আগে আমি
প্রথমে শুরু করছিলাম 0 থেকে, আমি এইচ বাড়াচ্ছি, আই বাড়তেছে, এই করতে করতে আমি এ পর্যন্ত গেছিলাম, ঠিক আছে। তারপরে যখন এইচ আমি কমাইতে থাকলাম, তাহলে তো ওই বরাবর চলে আসার কথা, তাই না? মানে এই যখন 0 হয়ে যাবে ওটা তখন 0 হয়ে যাবে, কিন্তু তা হয় না। যখন ডিক্রিজ করতে থাকে ওটা আই ডিক্রিজ করতে থাকে, তাহলে ডিক্রিজ করতে থাকে, কিন্তু ইট ডাজ নট কামস টু 0 অ্যাট এইচ ইজ ইকুয়াল টু 0। এখন দি রেসিডুয়াল ম্যাগনেটিজম আই সেট আপ ইন দি ম্যাটেরিয়াল রিপ্রেজেন্ট বাই ওবি ইজ কল্ড রেটেন্টিভিটি। রেটেন্টিভিটি তার মানে আমি চাচ্ছি যে প্রথমে আমি ইনক্রিজ করালাম, মানে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি আমি দেখলাম কতটুকু ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম, সেটা বাড়তে থাকলো, ওটা বাড়তে থাকলো, যখন এটা কমাচ্ছে ওটা কমাচ্ছে, কিন্তু ওই 0 দিয়ে আসতেছে না। আমার যখন এই 0 হয়ে যাবে ওটা 0 হবে না। তাহলে আমার এইভাবে যে কার্ভটা তৈরি হবে সেই কার্ভটাকে আমি বলবো হিস্টেরেসিস লুপ। তোমাদের এটা খুব ডিপলি পড়বে না, ম্যাক্সিমাম যদি পড়তে পারে হিস্টেরেসিস লুপটা কি, মানে যদি পড়ে তাহলে হিস্টেরেসিস লুপটা আমার এইভাবেই করতে হবে, ওই ফিগারটা আমার আঁকতে হবে, ওপরের ফিগারটা বিশেষ করে। হিস্টেরেসিস লুপ হলে আমার ওটা ইনক্রিজ করার সাথে সাথে আই ইনক্রিজ করবে, কিন্তু এটা যখন ডিক্রিজ করবে এটাও ডিক্রিজ করবে, কিন্তু ওটা 0 হলে এটা 0 হবে না। এটাই মেন আমার, ঠিক আছে, হিস্টেরেসিস লুপের। আর এই টোটাল লুপটাকে বলা হচ্ছে, আবার এই টোটাল লুপটাকে বলা হচ্ছে দি লুপ এ বি সি ডি ই এফ এ ইজ কল্ড হিস্টেরেসিস লুপ। মানে তোমাকে যেটা বলতে হবে সেটা হলো যে ওই প্রথমে ইনক্রিজ করাটা, ডিক্রিজ করাটা, হ্যাঁ, তারপরে তুমি যদি মাঝে একটু নাও বলো, তারপরে ওই ফিগারটা আঁকতে হবে, ওই ফিগারটা এঁকে তোমাকে বলতে হবে যে লুপ এ বি সি ডি ই এফ এ ইজ কল্ড হিস্টেরেসিস লুপ। মানে এটুকুই হিস্টেরেসিস লুপের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আমার প্রথম দিকে ইনক্রিজ করবে, তারপর ডিক্রিজ করবে, কিন্তু 0-তে যাবে না। আবার যখন ইনক্রিজ করবে আবার ওই এ পজিশনে যাবে, ওটা 0-তে যাবে না। প্রথমে ইনিশিয়াল অবস্থাকালে 0 থাকবে।